30 ফিলিস্তিনের মরদেহ ফেরত দিল ইসরায়েল। নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় বিমান হামলা। হামাসের অবকাঠামোতে আক্রমণের দাবি নেতানিয়াহু বাহিনীর। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে পেন্টাগনের অনুমোদন। প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মতি পেলেই পাঠানো হবে কিয়েভে। ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশের পর চীন রাশিয়ার উদ্বেগ। বৈশ্বিক স্থিতিশীলতা হুমকিতে পড়বে বলছে মস্কো। স্থগিত রাখার আহ্বান বেইজিংয়ের। পুনরায় যুদ্ধবিরতি মেনে চলতে একমত পাকিস্তান আফগানিস্তান। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় চুক্তির সিদ্ধান্ত। শর্ত ভঙ্গ করলে থাকছে শাস্তির বিধান। গাজায় 30 ফিলিস্তিনের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। তবে বেশিরভাগ মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। যুদ্ধবিরতির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সন্ত্রাসী অবকাঠামোয় আঘাত হানার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। যদিও গাজাবাসী বলছেন হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকা। এর মধ্যে তুরস্কের নেতৃত্বে জরুরি বৈঠকে গাজার স্থিতিশীলতা ও সহায়তার প্রবাহ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। হামাসের হাতে নিহত 2 ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার একদিন পরই গাজায় 30 ফিলিস্তিনির মরদেহ পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে অনেক মরদেহেই রয়েছে নির্মম নির্যাতনের ছাপ। এই নিয়ে তদন্তের দাবি তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুস ও উত্তর গাজা সিটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ বিমান হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন যুদ্ধবিরতি ঘোষণা হলেও বাস্তবে তা টিকে নেই। খাদ্য ও আশ্রয়ের অভাবে বহু মানুষ এখনো মানবিক বিপর্যয়ের মুখে। আবার সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কায় দিন কাটছে অনেকের। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি রক্ষায় কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান স্থানীয় সময় সোমবার ইস্তাম্বুলে জরুরি বৈঠকে গাজার যুদ্ধবিরতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বৈঠকে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিদান বলেন গাজায় মানবিক সহায়তা প্রবাহে ইসরায়েলের বাধা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। তুরস্কের লক্ষ্য যুদ্ধবিরতি ধরে রাখা এবং গাজা টাস্কফোর্স গঠন করা। 33 বছর পর মার্কিন সমর দফতরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি অন্য দেশগুলো তাদের অস্ত্র পরীক্ষা করছে বলেই যুক্তরাষ্ট্র তা অবিলম্বে শুরু করবে। ট্রাম্প জানিয়েছেন নতুন এই পরীক্ষা অবিলম্বে শুরু হবে। এর আগে 1992 সালে শেষবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় ওয়াশিংটন। 1942 সালে ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির সূচনা হয়। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোয় ট্রিনিটি নামে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি। কয়েক সপ্তাহ পরই হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয় পারমাণবিক বোমা। এটাই বিশ্বকে ঠেলে দেয় পারমাণবিক যুগে। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র 1050টির বেশি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দীর্ঘ 33 বছর পর আবারও মার্কিন সমর দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে আর তাই যুক্তরাষ্ট্রেরও সমানতালে শুরু করতে হবে। এরপরই পেন্টাগনকে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি। বিশ্লেষকরা বলছেন এটিকে শুধু সামরিক সিদ্ধান্ত নয়, চীন ও রাশিয়ার উদ্দেশ্যে রাজনৈতিক বার্তাও বলা যায়। সম্প্রতি পারমাণবিক টর্পেডো ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেয় রাশিয়া, আর চীন দ্রুত বাড়াচ্ছে তাদের অস্ত্র ভাণ্ডার। এমনকি 2030 সালের মধ্যে তা 1000 ছাড়াবে বলে আশঙ্কা সামরিক বিশ্লেষকদের। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 5200টি পারমাণবিক ওয়ারহেড। এর মধ্যে প্রায় 1770টি মোতায়েন করা আছে। 1967 সালে এই সংখ্যা ছিল 31,000-এরও বেশি। এই বিশাল ভাণ্ডার 3টি ভাগে ব্যবহার হয়: স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র SLBM, আর বিমান থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক বোমা ও ক্রুজ মিসাইল। সর্বশেষ 1992 সালে নেভাদায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। এরপর থেকেই কার্যকর ছিল পরীক্ষার উপর স্বেচ্ছা স্থগিতাদেশ। কিন্তু ট্রাম্প প্রশাসন বলছে দীর্ঘদিনের পুরনো অস্ত্র কার্যকর কিনা তা যাচাইয়ের সময় এসেছে। নতুন এই সিদ্ধান্ত বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা ফের উস্কে দিতে পারে বলেই মনে করেন সমালোচকরা। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে পেন্টাগন।
মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পেলেই কিয়েভে পাঠানো হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তবে ট্রাম্প এখনও দ্বিধাগ্রস্ত। জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজে বলেন, যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য যা প্রয়োজন তা অন্যকে দিতে চান না তিনি। এই আলোচনার মধ্যেই ডোনেস্ক অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই মধ্যে মোতায়েন করা হয়েছে 1,70,000 সেনা। অন্যদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে কিয়েভ। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ মিসাইল চেয়ে আসছে ইউক্রেন। এই ক্ষেপণাস্ত্র প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী টমাহক মিসাইল সরবরাহে মার্কিন অস্ত্র ভান্ডারে প্রভাব পড়বে না, তাই সরবরাহে হোয়াইট হাউসকে দেয়া হয়েছে সবুজ সংকেত। এখন ডোনাল্ড ট্রাম্পের সম্মতি পেলেই কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারবে ওয়াশিংটন। তবে এখনও দ্বিধাগ্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য যা দরকার তা অন্যকে দিতে চান না তিনি। এই আলোচনার মধ্যেই দোনেস্ক অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া। জেলেনস্কি জানান, পোক্রোভস্ক শহরে ঢুকে দখলের চেষ্টা চালাচ্ছে রুশ সেনারা। অঞ্চলটিতে এখন রুশ সেনার সংখ্যা 1,70,000-এর বেশি। এদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে ইউক্রেন, যা রাশিয়ায় গভীরে অবস্থিত তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, এ বছর এখন পর্যন্ত রাশিয়ার ভেতর 160টির বেশি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে রাশিয়ায় 20% জ্বালানি ঘাটতি এবং 37% রিফাইনিং সক্ষমতা বন্ধ হয়ে গেছে বলে দাবি কিয়েভের। যুদ্ধের তীব্রতা বাড়ার সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের মৃত্যু। উত্তর ইউক্রেনের ঝিতোমিরে ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন। জাতিসংঘ বলছে 2025 সালে এখন পর্যন্ত বেসামরিক হতাহতের সংখ্যা গত বছরের তুলনায় 30% বেশি। শুধু ড্রোন হামলায় 1/3 মৃত্যুর জন্য দায়ী। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে। এদিকে খান ইউনিসে ইসরায়েলি জিম্মিদের মরদেহ খুঁজছে হামাস ও রেড ক্রস। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির ফলে কিছু কিছু ব্যাংক খুললেও নগদ অর্থের ঘাটতিতে বড় সমস্যায় পড়েছেন গাজাবাসী। নগদ অর্থ সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন তারা। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। 2 বছর ধরে গাজায় নির্বিচার হামলায় ঘরবাড়ি, স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানের মতো অনেক ব্যাংক ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 10ই অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার 6 দিন পর 16ই অক্টোবর থেকে কিছু ব্যাংক খোলা শুরু করে। এসব ব্যাংক থেকে অর্থ তুলতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর তাদের বেশিরভাগকে হতাশা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। কেননা ব্যাংক খোলা থাকলেও ইলেকট্রনিক লেনদেন ছাড়া আর কিছুই হচ্ছে না, কারণ কোনো আমানত নেই, তাই নগদ অর্থ তোলা সম্ভব হচ্ছে না। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, আর এই হামলায় শুক্রবার কমপক্ষে 3 জন নিহত হন। অন্যদিকে চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি দল যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মরদেহের বিনিময়ে 28 জন বন্দীর দেহাবশেষ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে 17 জনের মরদেহ হামাস ফেরত দিয়েছে। আর বাকিদের মরদেহ খুঁজতে শুক্রবার রেড ক্রস ও হামাসের সামরিক শাখার সদস্যরা পূর্ব খান ইউনিসে অনুসন্ধান চালিয়েছে। অন্যদিকে কাতারের শীর্ষ কূটনীতিকরা সতর্কবার্তা দিয়েছেন যে গাজা এমন এক মরণ ফাঁদে পড়ার ঝুঁকিতে আছে যেখানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না রক্তপাত। তারা গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনে দ্রুত অগ্রগতি সাধন এবং প্রশাসন গঠনের আহ্বান জানিয়েছেন, যাতে ইসরায়েলি সেনা পুরোপুরি সরিয়ে নেওয়ার পথ সুগম হয়।